দেখে নেব খেলার সময় শিরোনাম। ডারউইন টেস্টে চালকের আসনে বাংলাদেশ, দ্বিতীয় ইনিংসেও টাইগার বোলারদের তাণ্ডব। 161 রান তুলতেই 4 উইকেট হারাল অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে 67 রানে এগিয়ে শান্তর দল। এখনো জয়ের আশা ছাড়ছে না অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে বড় লিড নেয়ার লক্ষ্য স্বাগতিকদের। ব্যাটে বলে পারফর্ম করতে পেরে খুশি মেহেদী মিরাজ। ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনায় বেশি দেখছেন জেসন গিলেস্পি। ব্যাটসম্যানদের নিতে বললেন দায়িত্ব। হাসান মাহমুদের ভূয়সী প্রশংসা অজি কিংবদন্তির। অস্ট্রেলিয়ায় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে বাংলাদেশ, বললেন ইমরুল কায়েস। আরও বেশি ম্যাচ খেলার দাবি। ডারউইনের জয়ের স্বপ্ন দেখছেন সাবেক ওপেনার। বাংলাদেশ যেভাবে খেলতেছে, যে ওয়েতে খেলতেছে, এইভাবে আগামী প্রবলি 2 থেকে 3 ইয়ার্সের ভিতরে ওয়ার্ল্ডে আপনি যে কোনো টিম বাংলাদেশকে নিয়ে চিন্তা করা শুরু করবে। এবং ফিফা আসিয়ান কাপে খেলা হবে সাফের জন্য সেরা প্রস্তুতি, বললেন কোচ থমাস ডুলি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে চান কোচ। শুরুতেই অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। ডারউইনে চালকের আসনে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে 67 রানে এগিয়ে লাল সবুজ। মিরাজের 50 আর টেল এন্ডারদের দৃঢ়তায় প্রথম ইনিংসে স্কোরবোর্ডে 426 রান তোলে শান্তর দল। ফলে বাংলাদেশ লিড পায় 228 রানের। জবাবে 4 উইকেটে 161 রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ডারউইন থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ রিপোর্ট। তৃতীয় দিনে লিডটা বাংলাদেশ কত দূর নিয়ে যায় সেটাই ছিল দেখার বিষয়। মিরাজ, হাসান মাহমুদরা সকালটা পার করছিলেন দারুণভাবে। অজি পেসারদের সামাল দেন দেখে শুনে। বল হাতে ঝলক দেখানো হাসান উন্নতি এনেছেন ব্যাটিংয়েও। অজি বোলারদের বিরক্ত করে টিকেছিলেন 92 বল। 17 রান করে ফেরেন হাসান। স্বাগতিকদের প্রথম উইকেট উপহার দেন হ্যাজিলউড। ভাঙে 46 রানের জুটি। তবে অবিচল ছিলেন মেহেদী মিরাজ। স্বাচ্ছন্দ্যে না খেললেও রানের খাতা সচল রাখেন এই অলরাউন্ডার। তাকে সঙ্গ দিতে এসে তাইজুল খেলেন দারুণ ইনিংস। 1-6 আর 1-4-এ তার ব্যাট থেকে আসে 23 বলে 17 রান। অজিরা অপেক্ষায় ছিল লাঞ্চের আগে টাইগারদের অল আউট করতে। তবে থিতু হওয়া মিরাজ করতে দেননি সেই কাজটা। তাসকিনকে নিয়ে গড়েন আরও এক ছোট্ট জুটি। 50 তুলে নেন ডানহাতি ব্যাটার। এরপর হাত খুলে খেলার চেষ্টা করলেও মিরাজকে আউট করে স্বস্তি ফেরে অজি শিবিরে। দলের তৃতীয় সর্বোচ্চ 65 রান আসে তার ব্যাট থেকে। ততক্ষণে বাংলাদেশের লিড পার হয়েছে 200। তাসকিন, ইবাদত মিলে চেষ্টা করেছেন লিড ব্যবধানটা বাড়িয়ে নিতে। পেরেছেনও তারা। 2 বোলার মিলে ব্যাট হাতে যোগ করেছেন 21 রান। তাসকিন করেন 14 আর ইবাদতের ব্যাটে 7 রান। 426 রানে প্রথম ইনিংস শেষ করে টাইগাররা 6 উইকেট শিকার করেন জশ হ্যাজিলউড। অজিদের বিপক্ষে টাইগারদের প্রথম ইনিংস গেল সিজনে খেলা অ্যাশেজের যে কোনো ইনিংস থেকে বড়। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড, ভারতের পর বাংলাদেশের বিপক্ষে তাদের বল করতে হয়েছে 138। 228 রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে মারমুখী হওয়ার আগেই লোকাল বয় জ্যাক ওয়েদারকে ফেরান হাসান মাহমুদ। অজি ব্যাটারদের কাছে ডানহাতি পেসার যেন গোলক ধাঁধা। মার্নেস লাবুশেনকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ট্রাভিস হেড। আভাস দেন আক্রমণাত্মক হওয়ার, তবে সেটা হতে দেননি এই হাসান। আবারও বোল্ড হেড, ফিরে যান 17 রান করে। এরপর লাবুশেন আর স্মিথ হয়ে ওঠেন দলের ভরসা। রানের চাকা সচল করেন এই ব্যাটার। আগের ইনিংসে একমাত্র 50 পাওয়া স্মিথ ছিলেন সাবলীল। তবে 31 রানে লাবুশেনকে আউট করেন তাইজুল। প্রথম উইকেটের দেখা পান টাইগার স্পিনার। তাইজুল যখন ব্রেক থ্রু এনে দিয়েছেন, মিরাজ কেন পিছিয়ে থাকবেন। নিলেন দিনের অন্যতম গুরুত্বপূর্ণ উইকেট। থিতু হওয়া স্মিথকে ফিরিয়ে ইনিংসের চতুর্থ উইকেট শিকার করেন ডানহাতি স্পিনার। অবশ্য দিনটা আর কোনো বিপদ ছাড়াই পাড়ি দিয়েছে অজিরা। 43 রানে অপরাজিত ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারি আছেন 19 রানে। টাইগারদের দাপটে দিশেহারা ক্যাঙ্গারু বাহিনী। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া পিছিয়ে আছে 67 রানে। সম্ভাবনা তৈরি হয়েছে ইনিংস ব্যবধানে জয়ের। আর সেই ইতিহাস লিখতে হলে চতুর্থ দিনে এই 67 রানের মাঝেই তুলে নিতে হবে প্রতিপক্ষের 6 উইকেট। মারারা ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডারউইন, অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে এখনও 67 রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। হাতে 6 উইকেট, তবুও জয়ের আশা করছেন অজি পেসার জশ হ্যাজিলউড।
এখন লক্ষ্য চতুর্থ দিনে বোর্ডে দ্রুত রান করা এবং বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে অল আউট করে জয় নিশ্চিত করা। এদিকে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন জয়টা টাইগারদের জন্য প্রত্যাশিত। ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে পারফর্ম করতে পেরে খুশি টাইগার অলরাউন্ডার। আগের দিন মাঠে স্টার্কের সঙ্গে বাকবিতণ্ডা মিটিয়ে নিয়েছেন নিজেদের মধ্যেই। স্টার্ক নিজে এসে কথা বলেছেন মিরাজের সঙ্গে। Still hopeful for the win? Yeah. অজিরা যখন জয়ের স্বপ্ন এখনও দেখছে, তখন ডারউইন টেস্টটা অনেকেই বাংলাদেশের পকেটে পুড়িয়ে দিয়েছে। টাইগাররা দুর্দান্ত আরও একটা দিন কাটিয়েছে। তৃতীয় দিনেও চালকের আসনে রয়েছে শান্তর দল। মেহেদী হাসান মিরাজ সকালটা দারুণভাবে শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত 65 রান এসেছে তার ব্যাট থেকে। 228 রানের লিড নিয়েছিল, সেই লিডটা এখনও আছে 67 রানের। দল হিসেবে টাইগাররা রয়েছে রিদমটা আরও একটা দিন ধরে রেখে নিজেদের সেরাটা দেয়ার। আমার কাছে ভালো লাগছে যে বাংলাদেশ এরকম একটা মোমেন্টাম পেয়েছে, আমরা ভালো করছি এবং এটা এখনই শেষ না, এটা কন্টিনিউ আরো 2টা দিন আছে। তো এই ভালোটা যেন আমরা শেষ না করে দিই, তো আমরা ওইভাবেই চেষ্টা করছি। দ্বিতীয় দিন মেহেদী হাসান মিরাজ যখন ব্যাট করছিলেন, তখন অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্কের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডায় জড়ান। সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তার কাছে, বিষয়টা নাকি নিজেদের মধ্যেই সুরাহা করে নিয়েছেন। তৃতীয় দিনে সকালেও নাকি স্টার্কের সঙ্গে কথা হয়েছে বিষয়টা নিয়ে। নিজের ব্যাটিংটাকে খুব চ্যালেঞ্জিং হিসেবে দেখেছেন, কারণ ইনিংসটাকে লম্বা করতে হয়েছে সব টেলেন্ডারদেরকে নিয়ে। সবাই খুব ভালো ক্রিকেট খেলছে এবং সবাই সবার রেসপন্সিবিলিটিটা নিচ্ছে, এটাই খুব ভালো লাগছে। আজকে সকালবেলা ও আমার সাথে কথা বলেছে এবং কালকে যেটা হয়েছে ও বলেছে যে এটা আরো ভুল হয়েছে, ঠিক আছে। মাইটি অস্ট্রেলিয়া যেন কুল কিনারা খুঁজে পাচ্ছে না, তারপরও এই ম্যাচে জয়ের স্বপ্ন তারাও দেখছে। চতুর্থ দিনে দ্রুত রান তুলে নিতে এবং কি বাংলাদেশের সামনে একটা বড় স্কোর দাঁড় করাতে এবং পরবর্তীতে বাংলাদেশের 10 উইকেট তুলে নেয়ার স্বপ্নের কথা জানালেন জশ হ্যাজেলউড। সত্যি বলতে আমাদের বোলিংয়ে কিছুটা ঘাটতি ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেটা কাটিয়ে উঠছি। আমাদের সেরাটা দেয়া এখনো বাকি। আমাদের লক্ষ্য স্পষ্ট, প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে সামনের প্রতিটা সেশনে ভালো খেলতে চাই। পরের দিন বড় স্কোর করতে হবে যেন দ্বিতীয় ইনিংসে ওদের অল আউট করে জয় নিশ্চিত করতে পারি। এখনো ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়নি। জেসন গিলস্পির মতো কোনো অঘটন যদি না ঘটে, সেক্ষেত্রে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে ডারউইন টেস্টটা জিততে যাচ্ছে বাংলাদেশ। তবে মাইটি অস্ট্রেলিয়া এখনও আশাবাদী জয়ের ব্যাপারে। এখন দেখার বিষয় চতুর্থ দিনে কোন পথে যায় ডারউইন টেস্ট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডারউইন, অস্ট্রেলিয়া। ডারউইন টেস্ট জিততে হলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, এমন মন্তব্য করেছেন অজি কিংবদন্তি পেসার জেসন গিলেস্পি। তার দাবি, এই টেস্টে লাল সবুজদের জয়ের সম্ভাবনাই বেশি। হাসান মাহমুদের ভূয়সী প্রশংসা করলেও গিলেস্পির প্রত্যাশা ছিল শতক হাঁকানোর পর ইনিংস আরও লম্বা করবেন তানজিদ তামিম। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই হয়তো ডারউইন টেস্টে আপার হ্যান্ডে থেকেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হতে পারছে না বাংলাদেশ। স্কোর লেভেল করতে এখনও অজিদের প্রয়োজন 67 রান। এরপর যা যোগ করবে স্বাগতিকরা, লাল সবুজদের নিতে হবে সেটা টপকানোর চ্যালেঞ্জ। তৃতীয় দিনে এসে মারারা ওভালের উইকেটের আচরণ ছিল স্বাভাবিক। অনেক ক্ষেত্রে মনে হয়েছে তা আরও হয়ে উঠেছে ব্যাটিং ফ্রেন্ডলি। চতুর্থ দিনে ক্যামেরন গ্রিন আর অ্যালেক্স ক্যারি লম্বা সময় ব্যাট করতে পারলে বাংলাদেশের সামনে দাঁড়াতে পারে চ্যালেঞ্জিং স্কোর। সেটা মাথায় রেখেই টেস্টের বাকি সময় খেলার কথা বলেছেন অজি কিংবদন্তি জেসন গিলেস্পি। যদিও এই টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি দেখছেন তিনি। বাংলাদেশকে এই টেস্ট জিততে হলে সম্ভবত কঠিন রান তাড়া করতে হবে। আমার তাই মনে হচ্ছে এই টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি। ইতিহাস পুরোপুরি অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং বাংলাদেশের পক্ষে। আজ এই পিচটি বেশ স্থিতিশীল হয়ে এসেছে এবং সম্ভবত আগামীকাল আরও ভালো হবে। ডারউইনে বাংলাদেশের লড়াই করার ভিত রচনা করেন বোলাররা। বিশেষ করে বলতেই হয় হাসান মাহমুদের নাম। একটা নির্দিষ্ট লাইন আর লেংথ ধরে তার ডেলিভারি করার সক্ষমতা দৃষ্টি এড়ায়নি কিংবদন্তিদের, যার প্রশংসা করতে ভুল করেননি গিলেস্পি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো বলারের এটাই সেরা বোলিং ফিগার। এটি অসাধারণ এক অর্জন যা তার প্রাপ্য ছিল, কারণ সে সত্যি ভালো বোলিং করেছে, অন্যরাও ভালো করেছে। এখন পর্যন্ত এই টেস্ট ম্যাচে তারা সত্যি ভালো করেছে। বোলারদের তৈরি করা প্ল্যাটফর্মে ব্যাটারদের বাজিমাত। স্টার্ক, হ্যাজলউড আর কামিন্সদের সামনে তানজিদ তামিমের সাবলীল ব্যাটিংয়ে ছিল চোখের প্রশান্তি। বাঁহাতি এই ওপেনারের দুর্দান্ত শতকে চারদিকে প্রশংসাবান। যদিও গিলেস্পির প্রত্যাশা ছিল তার এই ইনিংসটা হতে পারত আরো লম্বা। 100 রান করার পর আপনার দায়িত্ব হলো সেটি আরো বড় করা। আমার প্রত্যাশা ছিল তানজিদ সেটা আরো বড় করবে। একটি 100 করা মানে 101-এ আউট হওয়া নয়। আমার প্রত্যাশা ছিল সে ড্যাডি 100 করুক। দুর্দান্ত এক ম্যাচ খেলার পরও 2006-এ এই জেসন গিলেস্পির কল্যাণেই শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ। 2 দশক পর লাল সবুজরা এখন বহু পরিণত। দারুইনে এবার না হোক কোনো মন খারাপের গল্প। এস.এম. ইকবাল, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্ট জিততে হলে অস্ট্রেলিয়াকে গড়তে হবে নতুন রেকর্ড। কেননা প্রথম ইনিংসে 206 রানের বেশি ব্যবধানে পিছিয়ে থেকে এর আগে ঘরের মাঠে টেস্ট জয়ের কোনো ইতিহাস নেই অজিদের। আর ডারউইনে স্বাগতিকরা পিছিয়ে ছিল 228 রানে। যদিও দেশের বাইরে এর চেয়েও বেশি ব্যবধানে পিছিয়ে থাকার পরও ম্যাচ জয়ের নজির আছে অস্ট্রেলিয়ার। 3 দিনের প্রস্তুতি ম্যাচে যেই দলটা 54 রানে অল আউট হয়েছিল, পেয়েছিল ইনিংস ব্যবধানে হারের লজ্জা, সেই বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার এখন ত্রাহি ত্রাহি অবস্থা। ডারউইন টেস্টে এতটাই প্রভাব বিস্তার করেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী যে এই ম্যাচ জিততে হলে অজিদের বদলে ফেলতে হবে 149 বছরের ইতিহাস। মারারা ওভালে বাংলাদেশ যখন প্রথম ইনিংস শেষ করে তখন অস্ট্রেলিয়া পিছিয়ে 228 রানে। এটাই সবচেয়ে বড় সংখ্যা আর অস্বস্তির সংবাদ স্বাগতিকদের জন্য, কেননা এর আগে এত বড় ব্যবধানে পিছিয়ে থেকে কখনোই ম্যাচ জয়ের রেকর্ড নেই প্যাট কামিন্সদের। তাছাড়া দ্বিতীয় ইনিংসে রিকভারির জন্য যেমন শুরুর প্রয়োজন ছিল তাদের, হাসান মাহমুদ, মিরাজ, তাইজুলদের বোলিং তোপে সেটাও সম্ভব হয়নি। ঘরের মাঠে 200 কিংবা তার চেয়েও বেশি ব্যবধানে পিছিয়ে থাকার পরও ম্যাচ জেতার ইতিহাস অস্ট্রেলিয়া গড়ে 2010 সালে। সিডনিতে সেবার প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল 127 রানে। বিপরীতে পাকিস্তান করেছিল 333 রান। 206 রানে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত রিকি পন্টিংরা সেই ম্যাচ জিতেছিল 36 রানে মাইক হাসির হার না মানা 134 রানে ভর করে। ডারউইনে ক্যামেরন গ্রিন কিংবা অ্যালেক্স ক্যারির কাছ থেকে তেমন কিছুর প্রত্যাশায় কামিন্স। যদিও অ্যাওয়ে টেস্টে এর চাইতেও বেশি ব্যবধানে পিছিয়ে থাকা ম্যাচ জয়ের রেকর্ড আছে অস্ট্রেলিয়ার। 1992 সালে কলম্বোতে 256 রানে গুটিয়ে যাওয়া অজিরা প্রথম ইনিংস শেষে পিছিয়ে ছিল 291 রানে। রানাতুঙ্গা, কাল্লুবিথেরানা এবং গুরু সিংহের শতকে ভর করে স্কোরবোর্ডে 547 রান জমা করে ইনিংস ডিক্লেয়ার করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কামব্যাক, এরপর শেন ওয়ার্ন আর গ্রেগ ম্যাথিউস ম্যাজিকে সেই টেস্ট তারা জিতে নিয়েছিল 16 রানে। রেকর্ডের পাতা বলছে 200+ লিড নিয়ে ম্যাচ জেতার হার প্রায় 81% এগিয়ে থাকা দলের। বিপরীতে পিছিয়ে পড়া দল এমন পরিস্থিতিতে ম্যাচ বের করতে পেরেছে প্রায় 1%, যার মধ্যে আবার এই কীর্তি সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ারই। তাই বাংলাদেশ আপার হ্যান্ডে থাকলেও শেষ পর্যন্ত ডারউইনে যদি নতুন ইতিহাস লেখা হয়, অবাক হওয়ার কিছুই থাকবে না। এস.এম. ইকবাল, সময় সংবাদ। ডারউইন টেস্টে বাংলাদেশের হারার সম্ভাবনা ক্ষীণ। সাদা পোশাকে টাইগাররা এখন আর ছোট দল নয়। অজিদের বিপক্ষে তাদের মাটিতে যে পারফরমেন্স দেখাচ্ছে তাতে টাইগারদের সিডনি, মেলবোর্নে টেস্ট খেলার আমন্ত্রণ পাওয়া উচিত বলে মনে করেন সাবেক ক্রিকেটার ও কোচ ইমরুল কায়েস। হাসান মাহমুদ বিশেষ প্রতিভা। টেস্ট ক্রিকেটে ডানহাতি এই পেসার আরও ভালো করবে বিশ্বাস ইমরুলের। প্রশংসা করলেন তানজিদ তামিমেরও। এলিট ক্রিকেটে তার অন্তর্ভুক্তি ভিন্ন মাত্রা যোগ করেছে। অস্ট্রেলিয়ার ডারউইনে ইমরুল কায়েসের সাক্ষাৎকার নিয়েছেন তারেক হাসান শিমুল। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যেন ভিন্ন এক দল, দুর্দান্ত খেলছে। প্রথম টেস্ট ডারউইনে বাংলাদেশের আগের ইতিহাসটা খারাপ হলেও নতুন করে কিন্তু ইতিহাস লিখছেন হাসান মাহমুদ, মেহেদী হাসান, মিরাজরা। বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। ইমরুল ভাই, আপনি অস্ট্রেলিয়াতে থাকেন, কেমন লাগছে বাংলাদেশের এই পারফরমেন্সটা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আসলে ফিল ভেরি প্রাউড যে আসলে আমরা এখানে এত সুন্দরভাবে ডমিনেট করতেছি। খেলা শুরু হওয়ার আগে অনেকে অনেক রকম কথা বলছে বাংলাদেশ টিমকে নিয়ে, অনেক ছোট করে কথা বলছে। এটা আসলে অ্যাজ এ এক্স প্লেয়ার হিসেবে শুনতে খারাপ লাগে, বাট
এখন আমরা আসলে প্রাউডলি বলতে পারতেছি যে না, আমরা মোর ক্যাপাবল। অস্ট্রেলিয়ার মাটিতে এই ডমিনেটিং পারফরমেন্সটা নিশ্চয়ই একটা বার্তা দিচ্ছে ক্রিকেট বিশ্বকে, সাদা পোশাকে বাংলাদেশ এখন আর মানে একেবারে ছোট দল নয়। আমি প্রিটি মাচ শিওর যে বাংলাদেশ যেভাবে খেলতেছে, যে ওয়েতে খেলতেছে, এইভাবে আগামী প্রবলি 2 থেকে 3 ইয়ার্সের ভিতরে ওয়ার্ল্ডে আপনি যে কোনো টিম বাংলাদেশকে নিয়ে চিন্তা করা শুরু করবে, টেস্ট টিম। তানজিদ তামিমের ব্যাটিংটা আসলে কি বলবে? তানজিদ তামিমের ব্যাপারে আমি আজ থেকে 4-5 মান্থ বিফোর আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমি লিখেছিলাম যে হি ইজ রেডি ফর টেস্ট ক্রিকেট। তো এটা নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করেছিল, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আসলে আমরা তো বুঝি যে আসলে কে কখন ক্যাপেবল, কারণ হি ইজ টেকনিক্যালি ভেরি সাউন্ড প্লেয়ার এবং ওর শর্টস খেলার অ্যাবিলিটি, ওর সাহস, আমি বলবো যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এখন বাংলাদেশের। হাসান মাহমুদের কথা যদি বলি, কাউন্টি খেলে এসেছেন, এটার সুফল নিশ্চয়ই এখানে পাচ্ছেন। হাসান ইজ বিন ভেরি গুড, বিকজ আমি ওর সাথে যখন থেকে খেলি ডোমেস্টিক ক্রিকেট, আমার কাছে মনে হয়েছে যে এই একটা বলার যে বাংলাদেশ থেকে অন্যান্য বলারদের থেকে ডিফারেন্ট একটা বলার, কারণ ওর সিম মুভমেন্ট, ওর রান আপ থেকে শুরু করে এভরিথিং ফ্যান্টাস্টিক। নাহিদ রানা বাংলাদেশ টিমে খেলছে প্রবলি 2 ইয়ার্স, এর আগে যতগুলো বলার খেলেছে তাদেরকে তো আপনি ছোট করতে পারেন না। সো এই ছেলেগুলা তাসকিন, হাসান, ইবাদত, তারা তো লং টাইম বাংলাদেশ টিমকে সার্ভ করতেছে। খুবই খারাপ না করে বাংলাদেশ বোলিং, আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচ আমরা কোনোভাবেই আমাদের মানে লুজ করা সম্ভব না, কারণ আমরা অলমোস্ট 80% আমরা ম্যাচ আমাদের হাতে। অসংখ্য ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সজীব কই আমার ফোন দিছিল, কায়েসের সঙ্গে। তিনি আসলে যে প্রত্যাশার কথাটা জানিয়েছেন, বাংলাদেশ দল ডারউইনে যে অতীত ইতিহাস পাল্টে নতুন ইতিহাস এখন আমরা লিখছে, ঢুকবো কোন দিক দিয়ে বন্ধু? ইতিহাসটা সম্পূর্ণ হবে জয় দিয়ে। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ওরে দিয়ে দিছি। অস্ট্রেলিয়া। গতি না থাকলেও হাসান মাহমুদের আস্থা আছে নিজের স্কিলের ওপর, তাতেই যে কোনো কন্ডিশনে সফলতা পাচ্ছেন এই পেসার। এমনটা জানিয়েছেন হাসানকে নিয়ে লম্বা সময় কাজ করা সাবেক পেসার ও বিসিবি কোচ নাজমুল হোসেন। এ সময় বোলিংয়ের পাশাপাশি টেলেন্ডারদের ব্যাটিং পারফরমেন্স নিয়েও প্রশংসা করেন তিনি। আশাবাদী অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় দেখার। ক্রিকেট খেলতে আসলে সত্যি অসাধারণ, স্পেশালি আমি যদি বলি হাসান মাহমুদের কথা। হাসান মাহমুদ বিশ্ব ক্রিকেটে ডারউইন টেস্ট প্রসঙ্গ আসলেই এই একটা নাম সবার নজর কাড়ে। নাহিদ শরীফুল্লাহ না থাকায় পেস ইউনিট নিয়ে যে আক্ষেপটা ছিল সমর্থকদের, সেটা আপাতত ধামাচাপা দিয়ে দিয়েছেন এই পেসার। অথচ বোলিংয়ে নেই আহামরি গতি, তাতে একাদশের জায়গা পেতে প্রায়শই অপেক্ষা লম্বা হয় তার। কিন্তু গতির অভাব তিনি পূরণ করেন সুইং দিয়ে। নতুন বলে যেমন দুই দিকেই সুইং করাতে পারেন, তেমনি পুরান বলেও দলের আস্থার নাম হাসান। পাকিস্তানের রাওয়ালপিন্ডি হোক কিংবা ভারতের চেন্নাই, হাসান দেখিয়েছেন যোগ্যতা। সেই ধারা অব্যাহত রেখেই স্মিথ হেডদের বোকা বানিয়ে এবার ডারউইনে ক্যারিয়ারের সেরা ফিগার। হাসানের সফলতার রহস্য জানালেন তাকে নিয়ে লম্বা সময় কাজ করা বিসিবির পেস বোলিং কোচ নাজমুল হোসেন। একজন এক ধরনের বলার, আমি যদি বলি ধরেন তাসকিন এক ধরনের বলার বা হাসান মাহমুদ এক ধরনের বলার। হাসান মাহমুদ আপনি দেখবেন যে আপনার এগেনিস্ট ইন্ডিয়া 5 উইকেট নিয়েছে, আপনার যে কোনো ফর্মেটে কিন্তু হাসান মাহমুদ কিন্তু ওর যে স্কিল এবং ওর স্কিলের আমার যতটুকু ওকে আমি চিনি, ওর স্কিলের প্রতি ওর 100% বিলিভ আছে এবং এই জন্য ও যে কোনো কন্ডিশনের জন্য থ্রেট হতে পারে। যদিও বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে কথা আসলে একটু পেছনেই থেকে যান হাসান, তবে নাজমুল মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফরমেন্সের পর বদলাবে সেই চিত্র। হাসান মাহমুদ গত 2-3টা সিরিজ কিন্তু বসেছিল, তারপর দেখেন আপনার কাউন্টিতে গেল, নিজেকে প্রমাণ করছে। আবার দেখেন এখন সেকেন্ড টেস্টে আমাদের যদি শরীফুল ইন করে, তো আসলে এই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যে ওয়ার্কলোড বা এগুলো যেহেতু আমরা মেনটেন করি, এই জায়গায় দেখা যাবে যে যার ওয়ার্কলোড যদি বেশি হয়ে যায় বা কোনো কিছু এগুলো চিন্তা করে। বাট আমার কাছে মনে হয় যে শরীফুল, আমি যেহেতু গত 2-3 সপ্তাহ ধরে আমার সাথে কাজ করছে এবং যে আসলে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো অবস্থায় আছে এবং ভালো শেপে আছে। তো আশা করি এরা 4জন থেকে 3জনই খেলবে। অবশ্য ডারউইনে শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও আলো ছড়িয়েছে টাইগাররা। তামিমের সেঞ্চুরি আর শান্তর 85 রান ছাড়াও বাকিরাও রেখেছেন অবদান। ব্যাটারদের পাশাপাশি নাজমুলের নজর কেড়েছে টেলেন্ডারদের ইনিংস, যেখানে হাসান একাই খেলেন 92টি বল। অস্ট্রেলিয়া পিছিয়ে আছে কিন্তু আমরা টেলেন্ডারদের রানে, তো এটাই জন্য আমাদের কিন্তু টেলেন্ডারদের নিয়েও কিন্তু অনেক পরিশ্রম করা হচ্ছিল যে আসলে মাঝে কিছু ম্যাচ হচ্ছে যে আমাদের জায়গায় 5 উইকেট পড়লে কিন্তু খুব বাকি টেলেন্ডাররা কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। বাট এই জায়গায় যদি আপনি বলেন হাসান মাহমুদ একটা ক্যারেক্টার, বা আপনি তাসকিনের কথা যদি বলেন বা তাইজুলের কথা বলেন, সবাই কিন্তু চাচ্ছে
কিছু না কিছু একটা কন্ট্রিবিউট করতে। তো এটার রেজাল্টে কিন্তু আমরা লাস্ট 100 রান কিন্তু আমাদের ট্যালেন্টারই করতেছে। তবে প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হওয়া দলটাই মূল টেস্টে এমনভাবে ঘুরে দাঁড়াবে সেটা যেন সকলের কাছে অবাক করার মতোই ছিল। তবে নাজমুল মনে করেন লম্বা সময় ধরে শান্তরা যেই ধারাবাহিকতা ধরে রেখেছে তাতে এমন পারফরমেন্স বেশ প্রত্যাশিতই। এখন অপেক্ষা দেশটির মাটিতে প্রথম টেস্ট জয়ের। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। ফিফা আসিয়ান কাপে খেললে সাফের আগে সেরা প্রস্তুতি হবে বলে মনে করেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। আসিয়ানের শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে শিষ্যদের আত্মবিশ্বাস বাড়াতে চান তিনি। তবে বাংলাদেশ ফুটবল লিগ শুরু হওয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফুটবলারদের ক্যাম্পে পাওয়ার ক্ষেত্রে প্রস্তুতিতে অনিশ্চয়তা দেখছেন কোচ ডুলি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে যেন মেঘ না চাইতেই জল পাওয়ার মতো পরিস্থিতি। আসন্ন সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে কষ্ট করে দল খুঁজে বের করার বিপরীতে ফিফা এশিয়ান কাপের মতো বড় টুর্নামেন্ট ফেডারেশনের দুয়ারে কড়া নাড়ছে। সেপ্টেম্বর উইন্ডো বাংলাদেশ ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নভেম্বরে ঘরের মাঠে 23 বছরের সাফের শিরোপা খরা কাটানোর চ্যালেঞ্জ লাল সবুজের প্রতিনিধিদের। যেই চ্যালেঞ্জের আগে প্রস্তুতির জন্য এশিয়ান কাপে খেলতে চান বাংলাদেশ কোচ থমাস ডুলি। যদি এশিয়ান কাপে খেলার সুযোগ পাওয়া যায় তাহলে সেটা হবে সামনে আসা বড় টুর্নামেন্টের জন্য খুব ভালো প্রস্তুতি। আর যদি সেটা না হয় তাহলে আমাদের নিজেদের টুর্নামেন্ট আয়োজন করতে হবে। এমন কিছু দল আছে যারা বাংলাদেশে এসে খেলতে আগ্রহী। এশিয়ান কাপে বাংলাদেশ সুযোগ পেলে প্রিমিয়ার ডিভিশনের এ গ্রুপে খেলবে। জামাল রাকিবদের প্রতিপক্ষ হবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান 181 নম্বরে। তাদের চেয়ে সর্বনিম্ন সিঙ্গাপুর এগিয়ে 33 ধাপ। এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ আন্ডারডগ থাকলেও টুর্নামেন্ট শেষে শিষ্যদের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন ধুলি। আমরা এমন কিছু ম্যাচ খেলতে চাই যেগুলোতে জয় পাবো, এতে করে আমাদের আত্মবিশ্বাস বাড়াতে পারবো। যদি সেটা সম্ভব না হয় তাহলে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার মতো দলের বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য ভালো কিছু হবে। দেশের ফুটবল দাঁড়িয়ে থাকে ঘরোয়া লিগের ওপর। সেখানে বাংলাদেশের কাঠামোই ঘুণে ধরা। 21 তারিখ থেকে চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘরোয়া লিগ শুরু হওয়ার কথা থাকলেও ক্লাব লাইসেন্সিং শেষ হয়নি, দলবদলও চূড়ান্ত হয়নি। তাই তো কবে লিগ মাঠে গড়াবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এশিয়ান কাপের আগে ফুটবলাররা লিগে পর্যাপ্ত ম্যাচ না পেলে প্রস্তুতিতে অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে কোচের কণ্ঠে। সবকিছু আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হচ্ছে না। আমি চাই খেলোয়াড়রা জাতীয় দলের ক্যাম্পে আসার আগে কোনো পেশাদার ক্লাবে 8 থেকে 10 সপ্তাহ অনুশীলন করুক এবং 6 থেকে 7টা ম্যাচ খেলুক। এরপর তারা আমাদের সঙ্গে যোগ দিলে তাদের নিয়ে কাজ করতে পারতাম। এশিয়ান কাপে বাংলাদেশের খেলা এখনো যদি কিন্তুর ওপরে রয়েছে। তবে সব ঠিক হয়ে গেলেই পরিকল্পনা সাজাতে শুরু করবেন বলে জানান থমাস ডুলি। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে হাফ ম্যারাথন দক্ষিণ সিটি কর্পোরেশনের। নতুন প্রজন্মের কাছে ইতিহাস ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য, অংশ নিতে পেরে রানারদের উচ্ছ্বাস। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে নিয়ে অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন 1892 হোল্ডিংস কনসোর্টিয়াম লিভারপুলের প্রায় 30% শেয়ার কিনতে চূড়ান্ত চুক্তি করেছে। ফেনওয়ে স্পোর্টস গ্রুপের সঙ্গে হওয়া এই চুক্তিতে ক্লাবটির বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় $6 বিলিয়ন। অথচ 2010 সালে $400 মিলিয়ন লিভারপুল কিনেছিল এফএসজি। 16 বছরে ক্লাবটির মূল্যায়ন বেড়েছে প্রায় 15 গুণ। তবে সংখ্যাগরিষ্ঠ মালিকানা ও ক্লাব পরিচালনার নিয়ন্ত্রণ থাকছে এফএসজির হাতেই। গুঞ্জনই অবশেষে বাস্তবে রূপ নিল। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস আনুষ্ঠানিকভাবে পা রাখলেন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চগুলোর একটিতে। মালিকানা কিনলেন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুলের। তার সঙ্গে আছেন ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সেভেরিন। তবে পুরো বিনিয়োগটি হচ্ছে অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন 1892 হোল্ডিংস কনসোর্টিয়ামের মাধ্যমে। বেজোসের সম্পদের পরিমাণ প্রায় $280 বিলিয়ন। 1994 সালে গ্যারেজ থেকে অ্যামাজনের যাত্রা শুরু করে তিনি এখন বিশ্বের অন্যতম বড় ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। 2021 সালে অ্যামাজনের প্রধান নির্বাহীর পদ ছাড়লেও প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে আছেন তিনি। এবার সেই প্রযুক্তি ও ব্যবসার দুনিয়ার জায়ান্টের নজর ফুটবলে। লিভারপুলের প্রায় 30% শেয়ার কেনার এই চুক্তির ফলে ক্লাবটির বাজার মূল্য প্রায় $6 বিলিয়ন স্পর্শ করল। অঙ্কটা বুঝতে ফিরে যেতে হবে 2010 সালে। সে সময় $400 মিলিয়ন লিভারপুল কিনেছিল ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। অর্থাৎ 16 বছরে ক্লাবটির মূল্যায়ন বেড়েছে প্রায় 15 গুণ।
অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে পৌঁছানোর অভিজ্ঞতা থাকা বেজোসের উপস্থিতি লিভারপুলের বাণিজ্যিক সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বড় বাজারগুলোতে ক্লাবটির ব্র্যান্ড আরও শক্তিশালী করার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তবে প্রায় 30% শেয়ার নতুন কনসোর্টিয়ামের হাতে গেলেও সংখ্যাগরিষ্ঠ মালিকানা এবং ক্লাব পরিচালনার নিয়ন্ত্রণ থাকছে এফএসজির কাছে। এমনকি বেজোস নিজেও লিভারপুলের বোর্ডে থাকছেন না। কনসোর্টিয়ামের পক্ষ থেকে অমিত ভাটিয়া হবেন ক্লাবটির ভাইস চেয়ারম্যান। অ্যামাজন থেকে লিভারপুল, জেফ বেজোসের ব্যবসায়িক সাম্রাজ্যের পরিধি এবার ছুঁল ফুটবলকেও। প্রায় 30% শেয়ারের এই বিনিয়োগে নিয়ন্ত্রণ না বদলালেও বদলে যেতে পারে লিভারপুলের ব্যবসার পরিধি। এখন দেখার বিষয় বেজোসের এই ফুটবল অধ্যায় অ্যানফিল্ডকে কতটা নতুন উচ্চতায় নিয়ে যায়। নূরে জান্নাত, সময় সংবাদ। ঢাকার ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজন করা হয় ঢাকা হেরিটেজ রান হাফ ম্যারাথন। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হওয়া এই দৌড় শেষ হয় বুড়িগঙ্গার তীরবর্তী সোয়ারিঘাট এলাকায়। ভিন্নধর্মী এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত দৌড়বিদরা। ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত করার কথা জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিলোত্তমা ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটির উদ্যোগে মাসব্যাপী হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে আয়োজিত হয়েছে ঢাকা হেরিটেজ রান হাফ ম্যারাথন। ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। সেই সঙ্গে দৌড়ের মাধ্যমে নাগরিক সচেতনতা বাড়াতে চায় ঢাকা দক্ষিণ সিটি। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হওয়া ম্যারাথনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে ছিলেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। ঢাকা দক্ষিণের বিভিন্ন পয়েন্ট ঘুরে ম্যারাথন শেষ হয় বুড়িগঙ্গা নদীর তীরবর্তী সোয়ারিঘাট এলাকায়। প্রথমবারের মতো আয়োজিত হওয়া এই ম্যারাথনে অংশ নিয়ে উচ্ছ্বসিত দৌড়বিদরা। ম্যারাথনের মাধ্যমে পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য দেখার ভিন্নধর্মী উদ্যোগকে সাধুবাদ জানায় তারা। তবে ম্যারাথনের রুট ও সময়সূচি নিয়ে আক্ষেপ ছিল দৌড়বিদদের। ভবিষ্যতে আয়োজকরা এই বিষয়ে আরো বেশি সচেতন হবে বলে প্রত্যাশা তাদের। নতুন ট্র্যাকে হেঁটে ভালোই লাগছে। আমাদের নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া উচিত। নতুন অভিজ্ঞতা নেওয়া হয়েছে। শাপলা চত্বর থেকে আমরা বুড়িগঙ্গা পর্যন্ত আসলাম, সো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। এই ধরনের রান যদি পরবর্তীতে আয়োজন করে, যেন টাইম সেন্সটা যাতে 6টা বাজে রানটা যদি শুরু করা যায় তাহলে ভালো হয়। সবাই তো পুরোনো ঢাকাটা চেনে না, সেক্ষেত্রে আসলে অ্যারো চিহ্ন দেওয়া থাকলে সবার জন্য সুবিধা হতো। বেরিবাদের পুরো রাস্তাটা কাদা ছিল, হয়তো আমাদের রুটটা চেঞ্জ করলে ভালো হতো। আয়োজক যারা কমিটি আছেন তাদেরকে ধন্যবাদ, এবং এইরকম আয়োজন যেন পরবর্তীতে আবার হয়। ম্যারাথনের মাধ্যমে ঢাকার বর্তমান পরিস্থিতি নাগরিকদের সামনে তুলে ধরার পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়াতে চায় দক্ষিণ সিটি। সেই সঙ্গে ঢাকাকে দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চায় ডিএনসিসি। আমার দায়িত্ব আপনাদেরকে ঢাকাটা দেখানো, এই কারণে এটা একটা উপলক্ষ মাত্র। সবাই যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা এটাকে একটা সুন্দর শহর হিসাবে করতে পারি। পুরানো ঢাকাটাকে আমরা চাই মানুষের পর্যটন কেন্দ্র হিসাবে উপস্থাপন করতে। এই হেরিটেজ রানকে ধারণ করে যারা এই সকালবেলা উপস্থিত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ঢাকা হেরিটেজ রান হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন প্রায় 1000 দৌড়বিদ। আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ফাহিম ইসলাম, সময় সংবাদ। টটেনহ্যাম ছেড়ে নতুন ঠিকানা অ্যাটলেটিকো মাদ্রিদে ক্রিস্টিয়ান রোমেরো। বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টিন ডিফেন্ডারের সঙ্গে 2031 সাল পর্যন্ত চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি। টটেনহ্যামে 5 বছরের পথ চলা শেষে এবার নতুন চ্যালেঞ্জ রোমেরোর সামনে। আর্জেন্টিনার ডিফেন্ডারকে দলে ভিড়িয়ে 2031 সালের জুন পর্যন্ত চুক্তি করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। 2021 সালে টটেনহ্যামে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে খেলেছেন 156 ম্যাচ। শুধু রক্ষণ সামলানো নয়, দলের নেতৃত্ব দিয়েছেন রোমেরো। গেল মৌসুমে টটেনহ্যামের অধিনায়কত্ব ছিল তার কাঁধে। 2024-25 মৌসুমে টটেনহ্যামের ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই সেন্টার ব্যাক। ওই আসরে হন সেরা খেলোয়াড়ও। দলবদলের আনুষ্ঠানিক ফি জানায়নি কোনো ক্লাবই, তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমের হিসেবে প্রায় 34.2 মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। চাঁদপুরের মতলবে অনুষ্ঠিত হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে বেশ কয়েকটি নৌকা অংশ নেয়। দীর্ঘদিন পর এলাকায় নৌকা বাইচ তাই দেখতে নদীর দুপাশে ছিল হাজারো মানুষের ভিড়।
ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। সারি সারি নৌকা স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মাঝিদের বৈঠা। আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের মনোমুগ্ধকর আয়োজন চাঁদপুরের মতলবে, যা উপভোগ করতে নদীর দুপাশে ছিল হাজারো মানুষের ভিড়। নৌকা বাইচের এই আনন্দ বাড়তি মাত্রা যোগ করে বাদ্যবাজনার তালে মাঝিদের পরিবেশনা। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় লাল সবুজের দল। জয়লাভ করায় দারুণ খুশি তারা। আমরা 11 জন প্রথম ইয়ায় অংশগ্রহণ করছি, দ্বিতীয়তে আমরা 2 জন পাল্টায়া আমরা আবার প্লেয়ার দিয়া আমরা এখন চ্যাম্পিয়ন হয়েছি। বাংলাদেশ চ্যাম্পিয়ন। নৌকা দৌড় অনেকদিন পরে আমরা পাইছি, এই জন্য আমাকে ফুর্তি লাগতেছে, আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ আমরা আলাদা নৌকা পাইছে, খুব খুশি, খুব আনন্দিত। অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারছি। আমি চাই বাংলার ঐতিহ্য অনেক পুরনো নৌকা খেলা এখানে আবার প্রতি বছরের মতন হোক। মতলবে খেলাধুলার নানা আয়োজন হলেও নৌকা বাইচ হয়নি কখনো। স্থানীয়দের মাঝে ভিন্ন এক আবহ তৈরি করতে এমন আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। সবাই তো ক্রিকেট, ফুটবল, কাবাডি বিভিন্ন খেলা আয়োজন করে, কিন্তু আমার মাথায় আসলো যে আমি যদি এই মতলবে নৌকা বাইচ আয়োজন করি তাহলে খেলাটা একটু ব্যতিক্রম হবে, সবাই উপভোগ করবে, সবারই ভালো লাগবে। ব্রিজের উপর থেকে শুরু করে এমন কোনো লোক নাই, এত শত শত নৌকা ভরা, হাজার হাজার মানুষ, তো মানুষ উপকার করেছে। ইয়াং জেনারেশন যত বেশি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবে তত বেশি চাঙ্গা থাকবে, এবং এই মতলবের মানুষজন অবশ্যই খেলাধুলাকে পছন্দ করে এবং খেলাধুলার সাথে আছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডারউইন টেস্টে চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও টাইগার বোলারদের তাণ্ডব। 161 রান তুলতেই 4 উইকেট হারালো অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে 67 রানে এগিয়ে শান্তর দল। ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনায় বেশি দেখছেন জেসন গিলেস্পি। ব্যাটসম্যানদের নিতে বললেন দায়িত্ব। হাসান মাহমুদের ভূয়সী প্রশংসা অজি কিংবদন্তির। এবং ফিফা আসিয়ান কাপে খেলা হবে সাফের জন্য সেরা প্রস্তুতি, বললেন কোচ থমাস ডুলি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে চান কোচ। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসী সময়ের সঙ্গে থাকবেন জিন্না তারা যশোয়া। সাজিদ, আপনাকে ধন্যবাদ। প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।